পড়াশোনার সময় হঠাৎ খেয়াল করলাম আমার ছাত্রী প্রিয়তা খুব সুন্দর করে সেজেছে। প্রিয়তা শ্যাম বর্ণের হলেও খুব মায়াবতী একটা মেয়ে। ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে কালো ছোট টিপ, চোখে কাজল আর খোলা চুলে প্রিয়তাকে আজ আরো বেশি মায়াময় লাগছে। আজকাল প্রিয়তা আমার সাথে একটু অন্যরকম ব্যবহার করছে, আমার দিকে একটু অন্যরকম ভাবে তাকায়। কখনো যদি আমার চোখে চোখ পড়ে তাহলে লজ্জায় মাথা নিচু করে ফেলে। অবশ্যই এটা বয়সের দোষ, সময়ের সাথে সাথে এই দোষ কেটে যাবে। আমি প্রিয়তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, তোমাকে সমরেশ মজুমদারের দীপার মতো লাগছে। প্রিয়তা অবাক হয়ে বলল, দীপাকে? সমরেশ মজুমদারের লেখা 7 কোণ উপন্যাসের নায়িকা। হঠাৎ খেয়াল করি দরজার পর্দার আড়াল থেকে কে যেন প্রিয়তাকে ডাকছে। গলার স্বরটা আমার পরিচিত মনে হয়নি, হতে পারে ওদের বাসায় কেউ বেড়াতে এসেছে। ডাক শোনার সাথে সাথে প্রিয়তা তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে গেল। প্রিয়তাকে আমি 3 বছর ধরেই পড়াচ্ছি, এখনও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। এতদিন ধরে পড়ানোর ফলে আমি ওদের পরিবারের একজনের মতো হয়ে গিয়েছি। আঙ্কেল আন্টি যে কোনো বিষয় আমার থেকে পরামর্শ নেন, আর তেমনি আমিও বিভিন্ন সময়ে ওনাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিই। 5 মিনিট পর প্রিয়তা যখন রুমে ঢুকলো তখন খেয়াল করি ওর কপালে টিপ নেই, 2 চোখে কাজল লেপ্টে আছে, ঠোঁটে লিপস্টিক নেই আর চুল বেনি করা। আমি অবাক চোখে প্রিয়তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে তোমার? প্রিয়তা মুখ গম্ভীর করে নিচের দিকে তাকিয়ে বলল, কিছু হয়নি। প্রিয়তাকে পড়ানো শেষে যখন চলে যাব তখন খেয়াল করি ড্রয়িং রুমে প্রিয়তার বাবা মা আর ব্রয়লার মুরগির মতো সাদা টাইপের পর্ষে একটা মেয়ে বসে চা খাচ্ছে। মেয়েটাকে ব্রয়লার মুরগি বলার অবশ্য কারণ আছে, মাত্রা অতিরিক্ত সুন্দরী মেয়েরা অনেকটা মন্ডার মতো হয়। মন্ডা যেমন একটা খেলে খুব ভালো লাগে, কিন্তু কয়েকটা খাওয়ার পর মাথা ঘুরে বমি বমি আসে, তেমনি অতি ফর্সা সুন্দরী মেয়েদের প্রথম দেখাতে খুব ভালো লাগে, কিন্তু কতক্ষণ তাকিয়ে থাকলে ব্রয়লার মুরগির মতো লাগতে থাকে। এজন্যই তো কবিরা তাদের কবিতায় শ্যামবর্ণের মায়াবতী মেয়েদের জায়গা দিয়েছেন, কোনো ফর্সা ব্রয়লার মুরগির জাতীয় মেয়েদের জায়গা দেননি। প্রিয়তার বাবা মা আমায় ডেকে বলল, পিয়াস, বাসার বেডরুমগুলো রং করব বুঝলি, তা কোন রং দিলে ভালো হবে বলতো? বেডরুম হতে হবে হালকা নীল রঙের, আর বিছানা চাদর, বালিশের কভার, দরজা জানালার পর্দা সব হতে হবে দপদপে সাদা। তাহলে ঘুমানোর সময় মনে হবে আপনি নীল আকাশের সাদা মেঘের উপর ঘুমাচ্ছেন। আমার কথা শুনে আঙ্কেল আন্টি আর মেয়েটা এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি মনে হয় অনেক বড় পাপ করে ফেলেছি। আমি আঙ্কেলকে তখন বললাম, আমি কি কিছু ভুল বললাম? আঙ্কেল হেসে বলল, আরে না, কোনো ভুল বলনি। তুমি যে কথাটা বললে কিছুক্ষণ আগে, নেহাও ঠিক একই কথাটা বলল। দুইজন মানুষের পছন্দ এক হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু দুইজনের কথা বলার ধরন এক হওয়া যায়, এটা আসলেই একটু অবাক হওয়ার বিষয় না? তার মানে ব্রয়লার মুরগির মতো সুন্দর মেয়েটার নাম নেহা? আমি আর তখন কিছু না বলে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেলাম। গতকালকের ঘটনাটা নেহা কিছুতেই মাথা থেকে সরাতে পারছে না। ছেলেটা কি করে তার বলার কথা সেম টু সেম বলল। পরক্ষণে নেহার মনে হলো ছেলেটা নিশ্চয়ই ওর বলা কথাটা আড়াল থেকে শুনেছিল, আর তাকে অবাক করার জন্যই এই কথাটা বলেছে। এসব পালতু ছেলেদের নেহার খুব ভালো করে চেনা আছে। ওদের কাজই হলো মেয়েদের নানাভাবে চমকে দিয়ে আর রূপের প্রশংসা করে প্রেমের পাদে পেলানো, যেমনটা করেছে ওর চাচাতো বোন প্রিয়তার সাথে। প্রিয়তাকে বলে কি না সমরেশের দ্বীপের মতো লাগছে, কত বড় ধান্দাবাজ। আফজাল সাহেব বাজারের ব্যাগ খুঁজছিল, নেহা আফজাল সাহেবের হাতে বাজারের ব্যাগটা দিয়ে বলল, চাচা, বাজার থেকে আসার সময় মলা মাছ এনো তো, আর সাথে একটু বড় সাইজের জাম আলু আর বেগুন নিয়ে এসো। মলা মাছের সাথে জাম আলু চিকন চিকন করে কেটে অল্প কয়েকটা বেগুন দিয়ে হালকা ঝোল করে রান্না করলে তরকারি খুব মজা হয়। আজ আমি নিজে এমনভাবে রান্না করব। আফজাল সাহেব নেহার দিকে তাকিয়ে হেসে বলল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মলা মাছ পেলে নিয়ে আসবো, কেমন? প্রিয়তাকে যখন পড়াতে আসলাম তখন নেহা নামের মেয়েটা প্রিয়তাকে বলছে, শোন, আজ থেকে তোর টিচারকে নিয়ে ড্রয়িং রুমে পড়তে বসবি, নিজের বেডরুমে নিয়ে গিয়ে পড়তে বসিস কেন? আন্টি তখন বলল, আরে কোনো সমস্যা নেই,
পিয়াস তো আমার নিজেরই ছেলে। নেহা তখন কিছুটা রেগেই আন্টিকে বলল, চাচি, ফালতু কথা বলো কেন? তুমি কি ওনাকে তোমার পেটে ধরেছ যে নিজের ছেলে বলছো? আমি কথাগুলো কোনোরকম হজম করে প্রিয়তাকে নিয়ে ড্রয়িং রুমে পড়াতে বসলাম। প্রিয়তা তখন আমায় বলল, ভাইয়া, আপুর কথায় কিছু মনে করো না। আপু আগে এমন ছিল না, কিন্তু হুট করে কেমন যেন হয়ে গেছে। ছেলেদের সহ্য করতেই পারে না। আমি মনে মনে ভাবতে লাগলাম, সহ্য করবে কি করে? নিশ্চয় জায়গা খেয়ে ব্যাকা হয়ে গেছে, যে বদরাগী মেয়ে কোনো ছেলে বেশি দিন টিকবে না। এমন সময় খেয়াল করি প্রিয়তার বাবা দুহাত ভরে বাজার নিয়ে এসেছে। আন্টির হাতে বাজারের ব্যাগটা দিয়ে বলল, নেহার পছন্দের মলা মাছ খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ। অবশ্য শেষে মলা মাছ খুঁজে পেয়েছি একটা। আমি তখন আন্টিকে বললাম, আন্টি, মলা মাছ জ্যাম আলু চিকন করে কেটে অল্প কয়েকটা বেগুন দিয়ে হালকা ঝোল করে রান্না করবেন, দেখবেন খেতে খুব মজা লাগবে। আমার কথা শুনে আঙ্কেল আন্টি আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি তখন কিছুটা ভয়ে ভয়ে বললাম, আসলে আন্টি, আমাদের বাসায় এভাবে রান্না হয় তো, তাই বললাম আর কি। আন্টি অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, তুমি মলা মাছ যেভাবে রান্না করার কথা বলেছো, নেহাও সেই রকমভাবে রান্না করার কথা বলেছে। বুঝতে পারছি না তোমাদের দুজনের কথাবার্তাগুলো এইভাবে মিলে যাচ্ছে কেন। পাশে তাকিয়ে দেখি নিয়ে আমার দিকে কেমন জানি রাগি চোখে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলে প্রিয়তাকে নিয়ে পড়াতে মন দিলাম। শুরু হতে শেষ কান্না। নেহা কেমন জানি চটপট করছে। এই পিয়াস নামের ছেলেটার মাঝে সে সাই নামের একজনকেই খুঁজে পাচ্ছে। এই পিয়াস ছেলেটা যদি সাই হয় তাহলে সে কি করবে সে নিজেও জানে না। সাইয়ের পছন্দের 3টা বই হলো শরৎচন্দ্রের পূর্ণিতা, সমরেশ মজুমদারের গর্ভধারিণী আর নির্ময় ভট্টাচার্যের ম্যাম সাহেব। পিয়াসেরও যদি এই একই বই পছন্দের হয় তাহলে আর কোনো সন্দেহ থাকবে না যে এটাই শাহী। এনার এমন অবস্থা দেখে ওর চাচি ওরে বলল, কি রে, তুই রান্না করবি না? তোর পছন্দের মলা মাছ তো তোর চাচা এনেছে। চাচি, আমি একটু নীলক্ষেত যাব, আমার কয়েকটা বই কিনতে হবে। নেহার চাচি অবাক হয়ে বলল, তোর চাচা মাত্র বাজার থেকে এসেছে, এখন তো তোকে নীলক্ষেত নিয়ে যাবে না? তাছাড়া ঢাকার শহরে তুই তো তেমন কিছুই চিনিস না, তোর চাচা তোকে একা যেতেই দিবে না। সমস্যা নেই, তোমার ঘরের ছেলেকেই না হয় বলো আমায় একটু নিয়ে যেতে। প্রিয়তাকে পড়ানো শেষে আমি যখন বাসা থেকে বের হব তখন আন্টি আমাকে ডেকেই বলল, পিয়াস, তোমার কোনো কাজ না থাকলে নেহাকে নিয়ে একটু নীলক্ষেত যেতে পারবে? ও নাকি কয়েকটা বই কিনবে। আমি কিছুটা অবাক হয়ে বললাম, আমার কোনো কাজ নেই, কিন্তু উনি কি আমার সাথে যেতে রাজি হবে? নেহাই বলেছে ও তোমার সাথে যাবে। দুজনে রিক্সা দিয়ে যখন নীল খেতে যাচ্ছি তখন নেয়া নামের মেয়েটা আমায় হঠাৎ বলল, আপনি কি জানেন প্রিয়তা যে আপনাকে ভালোবাসে? হ্যাঁ, আমি জানি। আসলে এটা বয়সের দোষ। এই বয়সে টুকটাক সবাই প্রেমে পড়ে, বড় হওয়ার সাথে সাথে এসব ভুলে যাবে। আসলে দোষটা আমার। ওর জন্মদিনে ওকে আমি একটা সবুজ শাড়ি গিফট করেছিলাম। সে শাড়ি পাওয়ার পর থেকেই ও ভাবতে শুরু করেছে আমি ওকে ভালোবাসি। প্রিয়তা তো অনেক সুন্দর আর খুব ভালো মেয়ে। তাছাড়া চাচা চাচিও আপনাকে খুব পছন্দ করে। তাহলে প্রিয়তাকে ভালোবাসতে আপনার সমস্যা কি? আমি হেসে বললাম, আমি ওরে আমার ছোট বোনের চোখে দেখি, তাছাড়া অন্য একটা কারণও আছে। যাই হোক, বাদ দেন। তা হঠাৎ নীলক্ষেত থেকে কি বই কিনবেন? আমি তো বই সম্পর্কে তেমন কিছু জানি না। আপনার পছন্দের কয়েকটা বইয়ের নাম বলেন, যে বইগুলো পড়লে আপনার ভালো লাগবে। আপনি পরিণীতা, গর্ভধারিণী আর মেম সাহেব এই 3টা বই পড়তে পারেন। এই 3টা বই আমার খুব প্রিয়। এই কথাটা শোনার পর নেহা আমার দিকে প্রচণ্ড রকম রাগে চোখে তাকালো। মুহূর্তের মধ্যেই ওর পশা মুখটা লাল হয়ে গেল। হুট করে সে রিক্সা থামিয়ে নেমে গেল। আমি বুঝতে পারছিলাম না হুট করে এভাবে রাগার কি হলো। আমি তো আর হুমায়ুন আজাদের বই পড়তে বলিনি। কিছু না বলে হুট করে অন্য একটা রিক্সা নিয়ে চলে গেল। আমি পিছন থেকে অনেকবার ডাকলাম, কিন্তু নেহা শুনলো না। আমি দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলাম, এই মেয়ের নির্ঘাত মাথায় সমস্যা। পরদিন প্রিয়তাকে পড়াতে গেলে দেখি প্রিয়তা মন খারাপ করে বসে আছে। আমি তখন বললাম, কি হলো তোমার, মন খারাপ করে আছো কেন? প্রিয়তা ঘোমরা মুখে বলল, আপনি আমায় যে শাড়িটা দিয়েছেন সেই শাড়িটা শ্রাবণী আপু নিয়ে নিয়েছে। শ্রাবণীটাকে? প্রিয়তা তখন বলল, নেহা আপুর নামই হলো শ্রাবণী।
আম্মু আব্বু নেহা বলে ডাকে। তাছাড়া বাকি সবাই আপুকে শ্রাবণী বলেই ডাকে। আমি প্রিয়তাকে তাড়াহুড়ো করে বললাম, তোমার আপুরা কি ময়মনসিংহে থাকে? আর তোমার আপু কি ময়মনসিংহে মেডিকেলে পড়ে? হ্যাঁ। তোমার আপু কোথায় এখন? আপু মনে হয় ছাদে আছে। আমি প্রিয়তাকে আর কিছু না বলে দৌড়ে ছাদে গেলাম। ছাদে এসে দেখি শ্রাবণী ছাদের কার্নিশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর পাশে দাঁড়িয়েই বললাম, তোমার বেডরুমের দেয়ালগুলোতে কি নীল রং করেছ? শ্রাবণীর মনমরা হাসি হেসে বলল, আন্টি কি এখনও এরকম করেই মলা মাছের তরকারি রান্না করে? আমি কোনো উত্তর দিলাম না। কতক্ষণ নীরব থেকে বললাম, আমার সাথে কেন এমনটা করলে? তোমায় দিনের পর দিন SMS করেছি, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। শ্রাবণীর মাথা নিচু করেই বলল, সেদিন রাতে আপনার সাথে চ্যাট করা শেষে হুট করেই অসুস্থ হয়ে যাই। আর এতটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে আমার কোনো হুঁশ জ্ঞান ছিল না। হাসপাতালে ভর্তি ছিলাম 21 দিন। হাসপাতাল থেকে বাসায় ফেরার পর তোমার আর ফেসবুকে খুঁজে পাইনি। তোমার কোনো ফোন নাম্বার আমার কাছে ছিল না যে তোমায় কল দিয়ে তোমার সাথে যোগাযোগ করব। আমার আইডির মতো তো তোমার আইডিতেও তোমার কোনো ছবি ছিল না। তাছাড়া আমি যেমন তোমার কোনো ছবি চাইনি, তেমনি তুমিও তো কোনো দিন আমার কোনো ছবি চাওনি। তাই এত কাছে থেকেও তোমাকে চিনতে পারিনি। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, যখন দেখলাম তুমি আমার SMS সিন করছো না, তখন আমার ভেতরে কি হয়েছিল আমি নিজেও জানি না। বন্ধুরা যখন জানালো 1 বছরেও আমরা কেউ কাউকে দেখিনি, কখনো ফোনে কথাই বলিনি, তখন বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিল। আমি নাকি 1 নাম্বারের গর্ত, ফেক আইডির প্রেমে পড়েছি। আমি নিজেও তখন ভাবলাম, আসলে আমি বোকা। আমি যখন ফেক নাম দিয়ে আইডি খুলেছি, তেমনি হয়তো তুমিও ফেক নাম দিয়ে আইডি খুলেছ। তাছাড়া মেডিকেলে পড়া একটা মেয়ে চিনে না, জানে না, এমন কারোর সাথে এত কথা বলতে পারে না। তার রাগে কষ্টে আইডি ডিএক্টিভ করে দিই। তোমার কথা মন থেকে বের করে দিয়ে নিজের পড়াশোনায় মন দিই। তাহলে তো আমি আর তোমার মনে নেই। আমাকে তো মন থেকে বের করেই দিয়েছো। আমি কিছুই না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমার নীরবতা দেখে শ্রাবণী যখন চলে যেতে চাইলো, তখন পিছন থেকে ওর হাতটা ধরে বললাম, যদি মন থেকে বের করে দিতে পারতাম, তাহলে আজ তোমার মায়াবতী ছোট বোনের প্রেমে পড়তাম। পশ্চিমা আকাশে লাল আভা ধারণ করেছে, কিছুক্ষণ পর সূর্য ডুবে যাবে। শ্রাবণী আমার হাতটা এখনো শক্ত করে ধরে রেখেছে, অনবরত কান্না করছে। আমি শ্রাবণীকে একবার কাঁদতে বারণ করিনি, কারণ আমি জানি এটাই শ্রাবণীর শেষ কান্না। আজকের পর থেকে আমি শ্রাবণীর চোখে জল ঠোঁটে আসার আগেই আমি তা মুছে দিব, ওর ঠোঁটে হাসি ফোটাবো। আজকের গল্পটি এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।